Let's go. সমাপ্তি। চতুর্থ পরিচ্ছদ। আপনারা গতকাল শুনেছেন তৃতীয় পরিচ্ছদ, আজ শুনবেন চতুর্থ পরিচ্ছদ। আশা করছি ভালো লাগবে। কিন্তু তথাপি বিবাহ করিতে হইল, তারপরে শিক্ষা আরম্ভ হইল। এক রাত্রির মধ্যে মৃন্ময়ীর সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্তঃপুরে আসিয়া আবদ্ধ হইয়া গেল। শাশুড়ি সংশোধন কার্যে প্রবৃত্ত হইলেন। অত্যন্ত কঠিন মুখ করিয়া কহিলেন, দেখো বাছা, তুমি আর কিছু আর কচি খুকি নও, আমাদের ঘরে অমন বেহায়াপনা করিলে চলিবে না। শাশুড়ি যেভাবে বললেন, মৃন্ময়ী কথাটা সেভাবে গ্রহণ করিল না। সে ভাবিল, এ ঘরে যদি না চলে তবে বুঝি অন্যত্র যাইতে হইবে। অপরাহ্নে তাহাকে আর দেখা গেল না। কোথায় গেল খোঁজ পড়িল। অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাহাকে তাহার গোপন স্থান হইতে ধরাইয়া দিল। সে বটতলার রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়া বসিয়াছিল। শাশুড়ি, মা এবং পাড়ার সমস্ত হিতৈষীগণ মৃন্ময়ীকে যেরূপ লাঞ্ছনা করিল, তাহা পাঠকগণ এবং পাঠিকাগণ সহজেই কল্পনা করিতে পারিবেন। রাত্রে ঘন মেঘ করিয়া ঝুপঝুপ শব্দে বৃষ্টি হইতে আরম্ভ হইল। অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে ঈষৎ অগ্রসর হইয়া তাহার কানে কানে মৃদুস্বরে কহিল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? মৃন্ময়ী সতেজে বলিয়া উঠিল, না, আমি তোমাকে কখনো ভালোবাসবো না। তাহার যত রাগ এবং যত শাস্তিবিধান সমস্তই পুঞ্জীভূত বজ্রের ন্যায় অপূর্বর মাথার উপর নিক্ষেপ করিল। অপূর্ব ক্ষুণ্ণ হইয়া কহিল, কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি? মৃন্ময়ী কহিল, তুমি আমাকে বিয়ে করলে কেন? এ অপরাধের সন্তোষজনক কৈফিয়ত দেওয়া কঠিন, কিন্তু অপূর্ব মনে মনে কহিল, যেমন করিয়া হোক এই দুর্বদ্ধ মনটিকে বশ করিতে হইবে। পরদিন শাশুড়ি মৃন্ময়ীর বিদ্রোহীভাবে সমস্ত লক্ষণ দেখিয়া তাহাকে ঘরে দরজা বন্ধ করিয়া রাখিয়া দিল। সে নূতন পিঞ্জরাবদ্ধ পাখির মতো প্রথমে অনেকক্ষণ ঘরের মধ্যে ধরফড়া করিয়া বেড়াইতে লাগিল। অবশেষে কোথাও পালাইবার কোনো পথ না দেখিয়া নিষ্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়া ছিঁড়িয়া কুটি কুটি করিয়া ফেলিল এবং মাটির উপর উপুড় হইয়া মনে মনে বাবাকে ডাকিতে ডাকিতে কাঁদিতে লাগিল। এমন সময় ধীরে ধীরে কে তাহার পাশে আসিয়া বসিল। সস্নেহে তাহার ধূলিলুণ্ঠিত চুলগুলি কপলের উপর হইতে তুলিয়া দেবার চেষ্টা করিল। মৃন্ময়ী সবলে মাথা নাড়িয়া তাহার হাত সরাইয়া দিল। অপূর্ব কানের কাছে মুখ নত করিয়া মৃদু স্বরে কহিল, আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি, এসো, আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই। মৃন্ময়ী প্রবল বেগে মাথা নাড়িয়া সতেজে শরণোদনে কহিল, না। অপূর্ব তাহার চিবুক ধরিয়া মুখ তুলিয়া দিবার চেষ্টা করিয়া কহিল, একবার দেখো কে এসেছে। রাখাল ভূপতিত মৃন্ময়ীর দিকে তাকিয়া হতবুদ্ধির ন্যায় ঘরের কাছে দাঁড়াইয়াছিল। মৃন্ময়ী মুখ না তুলিয়া অপূর্বর হাত ঠেলিয়া দিল। অপূর্ব কহিল, রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? সে বিরক্তি উচ্ছ্বসিত স্বরে কহিল, না। রাখালও সুবিধা নয় বুঝিয়া কোনো মতে ঘর হইতে পালাইয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। অপূর্ব চুপ করিয়া বসিয়া রহিল। মৃন্ময়ী কাঁদিতে কাঁদিতে শ্রান্ত হইয়া ঘুমাইয়া পড়িল। তখন অপূর্ব পা টিপিয়া বাহির হইয়া দ্বারের শিকল দিয়া চলিয়া গেল। তাহার পরদিন মৃন্ময়ী বাপের কাছ হইতে এক পত্র পাইল। তিনি তাহার প্রাণ প্রতিমা মৃন্ময়ীর বিবাহের সময় উপস্থিত থাকতে পারেন নাই কহিয়া বিলাপ করিয়া নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠাইয়াছেন। মৃন্ময়ী শাশুড়িকে গিয়া কহিল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি অসকস্মাৎ এই অসম্ভব প্রার্থনায় তাহাকে ভর্ৎসনা করিয়া করিয়া উঠিলেন, কোথায় ওর বাপ থাকে তার ঠিকানা নেই, বলে বাবার কাছে যাব। অনাসৃষ্টি আবদার। সে উত্তর না করিয়া চলিয়া গেল। আপনার ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া নিতান্ত হতশ্বাস ব্যক্তি যেমন করিয়া দেবতার কাছে প্রার্থনা করে তেমন করিয়া বলিতে লাগিল, বাবা,
আমাকে তুমি নিয়ে যাও, এখানে আমার কেউ নেই, এখানে থাকলে আমি বাঁচব না। গভীর রাত্রে তাহার স্বামী নিদ্রিত হইলে ধীরে ধীরে দ্বার খুলিয়া মৃন্ময়ী গৃহের বাহির হইল। যদিও একবার মেঘ করিয়া আসিতেছিল, তথাপি জ্যোৎস্নারাত্রে পথ দেখিবার মতো আলোক যথেষ্ট ছিল। পাপের কাছে যাইতে হলে কোন পথ অবলম্বন করিতে হইবে মৃন্ময়ী তাহার কিছুই জানিত না। কেবল তাহার মনের বিশ্বাস ছিল, যে পথ দিয়া ডাকের পত্রবাহক রানারগঞ্জ চলে, সেই পথ দিয়া পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায়। মৃন্ময়ী সেই ডাকের পথ ধরিয়া চলিতে লাগিল। চলিতে চলিতে শরীর শ্রান্ত হইয়া আসিল, রাত্রিও প্রায় শেষ হইল। বনের মধ্যে যখন উসখুস করিয়া অনিশ্চিত সুরে দুটো একটা পাখি ডাকিবার উপক্রম করিতেছে, অথচ নিঃসংশয়ে সময় নির্ণয় করিতে না পারিয়া ইতস্তত করিতেছে, তখন মৃন্ময়ী পথের শেষে নদীর ধারে একটি বৃহৎ বাজারের মতো স্থানে আসিয়া উপস্থিত হইল। অতঃপর কোন দিকে যাইতে হইবে এমন সময় পরিচিত ঝমঝম শব্দ শুনিতে পাইল। চিঠির থলে কাঁধে কাঁদিয়া ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার উপস্থিত হইল। মৃন্ময়ী তাহার কাছে গিয়া তাড়াতাড়ি কাতর স্বরে বলিতে লাগিল, কুশিগঞ্জে আমি বাবার কাছে যাব, আমাকে তো হইল তুমি সঙ্গে নিয়ে চলো না। সে কহিল, কুশিগঞ্জ কোথা আমি জানি নে। এই বলিয়া ডাক নৌকার মাঝিকে জাগাইয়া নৌকা ছাড়িয়া দিল। তাহার দয়া করিবার বা প্রশ্ন করিবার সময় নাই। দেখিতে দেখিতে হাট এবং বাজার সযোগ হইয়া উঠিল। মৃন্ময়ী ঘাটে নামিয়া একজন মাঝিকে ডাকিয়া কহিল, মাঝি, আমাকে কুশিগঞ্জে নিয়ে যাবে? মাঝি তাহার প্রশ্নের উত্তর দিবার পূর্বেই একজন পাশের নৌকা হতে বলিল, আরে কে? ও মিনুমা, তুমি এখানে কোথা থেকে? মৃন্ময়ী উচ্ছ্বসিত ব্যগ্রতার সহিত বলিয়া উঠিল, বনমালী, আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব, আমাকে তোর নৌকায় নিয়ে চল। বনমালী তাহাদের গ্রামের মাঝি। সে এই উচ্ছৃঙ্খল প্রকৃতি বালিকাটিকে বিলক্ষণ চিনিত। সে কহিল, বাবার কাছে যাবে? সে তো বেশ কথা, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মাঝি নৌকা ছাড়িয়া দিল। মেঘ করিয়া মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলিয়া ফুলিয়া নৌকা দুলাইতে লাগিল। মৃন্ময়ের সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হইয়া আসিল। অঞ্চল পাতিয়া সে নৌকার মধ্যে শয়ন করিল। এই দুরন্ত বালিকা নদী দোলায় প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমাইতে লাগিল। জাগিয়া উঠিয়া দেখিল, সে তাহার শ্বশুর বাড়ির খাটে শুইয়া আছে। তাহাকে জাগ্রত দেখিয়া ঝি বকিতে আরম্ভ করিল। ঝির কণ্ঠস্বরে শাশুড়ি আসিয়া অত্যন্ত কঠিন কঠিন কয়েকটা কথা বলিতে লাগিলেন। মৃন্ময়ী বিস্ফারিত নেত্রে নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রইল। অবশেষে তিনি যখন তার বাপের শিক্ষাদোষের ওপর কটাক্ষ করিয়া বলিলেন, তখন মৃন্ময়ী দ্রুত পদে পাশের ঘরে প্রবেশ করিয়া ভিতর হইতে শিকল বন্ধ করিয়া দিল। অপূর্ব লজ্জার মাথা খাইয়া মাকে আসিয়া বলিল, মা, বউকে 2-1 দিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিতে, দোষ কি? মা অপূর্বকে ন ভূত ন ভবিষ্যতি ভৎসনা করিতে লাগিলেন এবং দেশে এত মেয়ে থাকিতে বাছিয়া বাছিয়া এই অস্থিদাহকারী দস্যু মেয়েকে ঘরে আনার জন্য তাহাকে যথেষ্ট গঞ্জনা করিলেন। আজ শুনলেন 4র্থ পরিচ্ছদ, পরের দিন শুনবেন 5ম পরিচ্ছদ। আশা করছি ভালো লাগছে। আর আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। অসম্ভব ধন্যবাদ।